আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক, প্রধান উপদেষ্টা। সাংবিধানিক সংস্কার নির্বাচনের আগে নয়, পরবর্তী সরকারই করবে বিএনপি। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। ইতিহাসের এই দিনটিতে বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়েছিল মির্জা ফখরুল। বাংলাদেশের মাথাপিছু আয় $2,593, ভারতে মাত্র $100 বেশি। 5 সদস্যের প্রতিনিধি দল নিয়ে কানাডা সফরে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। শিগগিরই 3,500 ডাক্তার ও 3,500 নার্স নিয়োগ, স্বাস্থ্য উপদেষ্টা। 47তম বিসিএস এর প্রিলি 19 সেপ্টেম্বর, প্রবেশপত্র সংগ্রহ শুরু। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1.5 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ। নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সহ গ্রেফতার 8। ডেঙ্গুর প্রকোপ কমছেই না, 1 সপ্তাহে 12 জনের মৃত্যু। অবৈধ বাংলাদেশিদের যেভাবে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং ভারতে গণেশ উৎসব ঘিরে 1 কোটি প্রাণহানির হুমকি, হাই অ্যালার্ট জারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবনাদর্শন, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরও সুসংহত হোক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ শুক্রবার এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর জন্য দোয়া বাণীতে তিনি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। এ উপলক্ষে আমি দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন বিপ্লব নয়, কু হিসেবে গণ্য হবে বলে মতামত দিয়েছে বিএনপি। দলটি বলছে, নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না। আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী 2 বছরে সংবিধান সংস্কার করবে। জুলাই সনদে সব দল এই অঙ্গীকার করবে। বিএনপি মনে করে, সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করার বিপজ্জনক চেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনকে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলটি এই মতামত জানায়। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই হামলা ও ভাঙচুর শুরু হয়। এদিকে হামলার আধা ঘন্টা পর সেখানে পুলিশ আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তীতে ধীরে ধীরে জাপার কার্যালয়ের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাবের দিন। এই শিশুর শুভাগমন সারা দুনিয়াকে নাড়া দেয়। এই দিনটি নবীজির জীবনের মূল্যবোধ, সততা, নম্রতা, উদারতা ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের এক মহিমান্বিত মুহূর্ত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমি দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,593 বলে জানিয়েছে সংস্থার হালনাগাদ প্রতিবেদনে। এ তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে এশিয়ার 20টি দরিদ্র দেশের তালিকায় মাথাপিছু আয় শীর্ষে আছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় $4,618। অন্যদিকে $2,593 মাথাপিছু আয় নিয়ে এশিয়ার 20টি দরিদ্র দেশের তালিকায় 12তম অবস্থানে আছে বাংলাদেশ। যদিও বিগত সময়ে ভুয়া তথ্যের মাধ্যমে আওয়ামী সরকার
মাথাপিছু আয় প্রায় $3,000 দেখায়। বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র $100 বেশি। শ্রীলঙ্কার মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় প্রায় $2,000 বেশি। 7 দিনের সফরের কানাডা যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ 5 সদস্যের প্রতিনিধি দল। তবে তাদের সফর সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ মওদুদ হাসানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কানাডা সফরে যাচ্ছেন। আগামী 25 থেকে 31 অক্টোবর বা কাছাকাছি সময় তিনি এ সফর করবেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ কানাডার হাইকমিশনে চিঠি পাঠিয়ে ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ করা হলো। শিগগিরই 3,500 ডাক্তার ও 3,500 নার্স নিয়োগের ঘোষণা দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই চিকিৎসা সেবায় কোয়ালিটির ব্যাপারে আপোষ করব না। শিগগিরই 3,500 ডাক্তার ও 3,500 নার্স নিয়োগ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ এবং বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। নূরজাহান বেগম বলেন, আমাদের চাওয়া সাধারণ মানুষও যেন মানসম্মত চিকিৎসা পায়, আর মানসম্মত ডাক্তার তৈরির জন্য মানসম্মত চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কোয়ালিটি ডাক্তার তৈরির পাশাপাশি এসব প্রতিষ্ঠানে মানবিক ডাক্তার তৈরি করতে হবে। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগামী 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই বিসিএসে অংশ নিতে মোট 3,74,747 জন চাকরি প্রার্থী আবেদন করেছেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসব প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র সংগ্রহ শুরুর বিষয়টি জানানো হয়। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 19 সেপ্টেম্বর অনুষ্ঠেয় 47তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে 1.5 লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের উপমহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন গণমাধ্যমকে বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা 1.5 লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব। পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন আশা করছেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও জানান, তার বিভাগ গত 3 মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে 9টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। পুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজিপি এর নেতৃত্বে তৈরি প্রশিক্ষণ কোর্সটি দারুণ। রাজধানীতে ঝটিকা মিছিল সহ নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন এবং দলটির অঙ্গ সংগঠনের আরও 7 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে শুক্রবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিএমপি বলেছে, গ্রেফতার সাবেক সংসদ সদস্য সাদ্দাম আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পরিকল্পনা ও অর্থের যোগান দিতেন। দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনের তথ্য মতে চলতি সপ্তাহে ডেঙ্গুতে 12 জনের মৃত্যু এবং 2,926 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত সপ্তাহের তুলনায় বেশি। গত সপ্তাহে ডেঙ্গুতে 8 জনের মৃত্যু এবং 2,586 জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 2024 সালের শুরু থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা 180 ছাড়িয়েছে। পুরা পেটে শিকল আসিরি, হাতে হাতকড়া ছিল, তারপর দোনো পায়ে কড়া লাগানো ছিল। এভাবেই 60 ঘন্টার বিমান যাত্রায় অপরাধের মতো আটকে রাখার কথা জানান যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশী রুবেল। উন্নত জীবনের আশায় গত বছরের অক্টোবরে ট্যুরিস্ট ভিসায় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মাত্র 8 দিন পরে তাকে আটক করা হয়, নেওয়া হয় ডিটেনশন সেন্টারে। দেশে ফেরত পাঠানোর আগে প্রায় 10 মাস সেখানে রাখা হয় 29 বছর বয়সী রুবেলকে, কিন্তু ডিটেনশন সেন্টারে দেওয়া হতো না
পর্যাপ্ত খাবার। অবৈধ অভিবাসনের অভিযোগে সবশেষ সামরিক বিমানে চাপিয়ে অন্য অনেকের সাথে দেশে ফেরত পাঠানো হয় তাকে। সাথে ছিল অন্য দেশের কয়েকজন নাগরিকও। তাদের সবাইকে শিকং বেঁধে হাতে হাত কড়া পরিয়ে দেশে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে। এমনকি 2.5 দিনের সেই জার্নিতে কেবল দেয়া হয় 4টি পাউরুটি আর আধা লিটারেরও অর্ধেক পানি দেওয়া হয়েছিল বলে জানান রুবেল। ভারতের মুম্বাইয়ে হোয়াটসঅ্যাপে একাধিক বিস্ফোরণের হুমকি বার্তা পাওয়ার পর নগর জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ। দেশের আর্থিক রাজধানীতে আগামীকাল গণেশ উৎসবের সমাপনী অনুষ্ঠানকে ঘিরেই এই হুমকি আসে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনটিতে বলা হয় 34টি গাড়িতে মানব বোমা বসানো হয়েছে, যা পুরো শহরকে নাড়িয়ে দেবে বলে হুমকি বার্তা বলা হয়েছে। ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে বৃহস্পতিবার এই হুমকি আসে। অনন্ত চতুর্দশীর জন্য শহর জুড়ে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টার মুহূর্তে এই হুমকি আসে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।